হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে আমি ক্লাস 9 রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের উপরে যে স্কুলগুলো নিয়ে আলোচনা করছিলাম, আজকে আমরা স্কুল নম্বর 5 নিয়ে আলোচনা করব। তোমরা দেখবে রায়ান মার্টিনের 190 নাম্বার যে পেজটি রয়েছে সেখানে বেলডাঙ্গা সিআরজিএস হাই স্কুল, এটা এই স্কুলটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে, উপকারও লাগবে। প্রত্যেকটা প্রশ্নের ডিটেল বলবো আমি। আগের ভিডিওগুলোতে দেখো আমি 1 থেকে 4 অব্দি কমপ্লিট করে দিচ্ছি, যারা দেখনি প্লে লিস্টে চলে যাও। তো সেখানে তোমরা অবশ্যই পেয়ে যাবে পরপর ভিডিওগুলো, ঠিক আছে? তো আজকে আমরা পেজ নাম্বার 190 যে কোশ্চেন গুলো তোমরা সবাই জানো, আমার এইভাবে কোশ্চেন গুলো সব তোলা রয়েছে, তোমরা বইয়ের সঙ্গে মিলিয়েও নিতে পারো, বইটা কাছে রাখবে। আর সমস্ত কিছু পিডিএফ তোমরা তোমরা পেয়ে যাবে, নিচে ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে টেলিগ্রাম চ্যানেলের, সেখানে তোমরা পিডিএফ ডাউনলোড করে দিবে। আমি যে সলিউশন করবো পুরো সলিউশনের পিডিএফ তোমরা পেয়ে যাবে। তোমরা জাস্ট ভিডিওটা দেখে যাও, মন দিয়ে শোনো, জিনিসগুলো যদি পারো তো নোট ডাউন করে রাখো, আর পিডিএফ তো তোমরা এমনিতেই পেয়ে যাচ্ছ। ওকে, তো বেশি সময় নষ্ট করবো না, শুরু করবো আজকে প্রথম প্রশ্ন। বলেছে দেখো, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত? দেখো এখানে ক্রয় মূল্য কত বলে দিয়েছে, 10, এবং বিক্রয় মূল্য 11, এবং তাদের অনুপাত বলে দিয়েছে। তাহলে বলো লাভ মানে কি? লাভ মানে হচ্ছে কি, যে আমি যে টাকায় বিক্রি করব তার থেকে যদি কম টাকায় কিনি, বা যে টাকায় কিনবো তার থেকে যদি বেশি টাকায় বিক্রি করি, তখন আমাদের লাভ হবে। আর শতকরা লাভের সূত্র কি বল? শতকরা লাভের সূত্র হচ্ছে কি কি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য গুণিতক 100। মানে কি, বিক্রয় মূল্যকে যদি আমরা কি জানি, সেলিং প্রাইস, শতকরা লাভের সূত্র হচ্ছে সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য মানে কস্ট প্রাইস ইন্টু 100। এইটা হচ্ছে আমাদের কি বলো, শতকরা লাভ। এবারে এখানে ক্রয় মূল্য কত বলে দিয়েছে বলো, এবং বিক্রয় মূল্য কিন্তু বলেনি, অনুপাত বলে দিয়েছে। তাহলে আমি লিখতে পারি না এখানে ক্রয় মূল্য মানে হচ্ছে কস্ট প্রাইস, কস্ট প্রাইসকে আমি যদি 10x ধরে নিই, এত টাকা ধরে নিই, এবং সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্যকে যদি আমরা 11x টাকা ধরে নিই, তার মানে শতকরা লাভ কত হবে বলো? শতকরা লাভ হবে কত বলো? সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস মানে হচ্ছে 11x মাইনাস 10x বাই, কি বললাম আমি, কস্ট প্রাইস মানে হচ্ছে কত হবে বলো, নিচে 10x ইন্টু 100। এত পার্সেন্টেজ হচ্ছে আমাদের শতকরা লাভ। তাহলে উপরে আসবে কত, এক্স বাই 10x ইন্টু 100, ইয়েস অন্য, এক্স কেটে দাও, 10 × 100, তাহলে অ্যান্সার হচ্ছে কত বলো, 10%। তাহলে আমাদের যে শতকরা লাভ সেটা হবে কত, অপশন ডি, 10 টাকা হবে। লাভ বলেছি তাই পার্সেন্টেজ লিখেছি, শতকরা বলেছে তাই পার্সেন্টেজ না লিখে আমরা কি লিখবো বলো, টাকা লিখবো। তাহলে অ্যান্সার হবে অপশন ডি। নেক্সট কোশ্চেনে যাব। শূন্যস্থান পূরণ করতে বলছে। বলছে দেখো একটা রম্বস, বলছে একটা রম্বসের আহ 4টা বাহু কি হবে বলতো? রম্বসের কি হয়, 4টা বাহু সমান হয়, ঠিক আছে? 4টা বাহু সমান হবে। বলছে কিন্তু রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি? রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে গিয়ে কি বলো, হাফ ইন্টু কর্ণদ্বয়, যে কর্ণদ্বয় থাকবে না তাদের যে দৈর্ঘ্য থাকবে তাদের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের গুণফল। ক্লিয়ার হয়েছে? কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের গুণফল, এটাই হবে কি আমাদের ক্ষেত্রফলের সূত্র, বর্গ একক। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। বলছে একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু বলে দিয়েছে, এগুলো হচ্ছে মধ্যবিন্দু, একটা শ্রেণীগুলোর প্রত্যেকটার মধ্যবিন্দু বলে দিয়েছে যে শ্রেণীগুলো আমরা নেব। বলছে যে শ্রেণীর মধ্যবিন্দু 20 সেটি কত হবে এখানে। বলছে এই 20টা কোন শ্রেণীর মধ্যবিন্দু হবে। একদম ইজি প্রসেস তোমাদের বলে দিব, একটু মনে রাখো, ধৈর্য ধরে তোমরা কিন্তু মুখে মুখে অ্যান্সার বের করতে পারবে। তোমাদের যদি মধ্যবিন্দু দিয়ে দেয় না, তোমরা কি করবে বলতো, এদের মধ্যে বিয়োগফল বের করবে। দেখো 15 থেকে 20, 15 থেকে 20 এদের মধ্যে ডিফারেন্স কত বলো, 5। 20 থেকে 25 এদের মধ্যে ডিফারেন্সও 5। 25 থেকে 30 এরকম ডিফারেন্স 5, এরপরে আসবে 35, এরকম চলতে থাকে শ্রেণী মধ্যবিন্দুগুলো, ঠিক আছে না? তোমাদের কাজ হচ্ছে কি, যেটা তোমাদের বিয়োগ করে বেরোবে, ঠিক আছে, 5ই বেরোচ্ছে, কি করবে, 5/2 করবে, মানে কত হবে বলো, 3.5, ঠিক আছে? এবারে যার মধ্যবিন্দু বের করতে, যেটা মধ্যবিন্দু দেওয়া থাকবে এবং তার শ্রেণী বের করতে বলবে, এখানে কার মধ্যবিন্দু বলেছে, এটা 20 যে মধ্যবিন্দু তার যে শ্রেণীটা বের করতে যদি বলে, তোমার কাজ হচ্ছে কি, 20 থেকে একবার 3.5 মাইনাস করবে, আর একবার 20 থেকে 3.5, ও সরি এটা 2.5, আই এম সরি,
একটু ভুল হয়ে গেল, তাহলে 2.5 এটা না, 5/2 মানে কত, 2.5। আচ্ছা, 20 -2.5 করবে, আর 20 +2.5 করবে, এটাই হবে তোমার শ্রেণী। ঠিক আছে, তাহলে এটা মাইনাস করলে কত হবে বলো, 17.5, আর এটা হবে কত, 22.5। ঠিক আছে, তাহলে এখানে অপশন হবে কত বলো, এখানে অপশন হবে, অপশন বি হবে এখানে সঠিক উত্তর। ওকে, ক্লিয়ার হয়েছে না হয়নি? 17.5 আর 22.5, এই যে শ্রেণীটার মধ্যবিন্দু হবে কত, 20। নেক্সট কোশ্চেনে যাব। একটি বৃত্ত বর্গক্ষেত্রে অন্তর্লিখিত। তাহলে একটা আমার বর্গক্ষেত্র রয়েছে, ঠিক আছে, বলছে একটা বৃত্ত এই বর্গক্ষেত্রের মধ্যেই কি থাকবে, ভেতরেই থাকবে। অন্তর্লিখিত বলছে মানে কি বলো, ভেতরে থাকবে। ওকে, বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কি হবে, সমান হবে। বলছে বর্গক্ষেত্রটি বাহুর দৈর্ঘ্য যদি 10 সেন্টিমিটার হয়, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত হবে? একদম ইজি কোশ্চেন। বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত হবে, বোঝাই যাচ্ছে এখানে কত, 10 সেন্টিমিটার। ব্যাস মানে কি, বৃত্তের যে পরিধির উপর যে সরল দুটো বিন্দুর মধ্যে সংযোজক সরলরেখা, যেটা কার মধ্যে দিয়ে যাবে, কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে, এটাই হচ্ছে ব্যাস। এখান থেকে এতটা, আর এটা যদি 10 সেন্টিমিটার হয়, পুরোটা কত হয়ে যাবে বলো, এটাও 10 সেন্টিমিটার হবে, কারণ বর্গক্ষেত্রের বিপরীত বাহুগুলো কি হয়, সমান্তরাল হয়। তাহলে ওকে, ক্লিয়ার হয়েছে, তাহলে অ্যান্সার হবে কত, এখানে অপশন এ হবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে যাব। আবার এগুলো হচ্ছে 2 নম্বরের প্রশ্ন। 1 নম্বরের প্রশ্নগুলো আমি কমপ্লিট করে দিলাম। 2 নম্বর কি বলছে দেখো, বলছে একটি দ্রব্য পরপর দুবার 20% এবং 10% ছাড়ে বিক্রি করা হলে সমতুল্য ছাড় কত হবে নির্ণয় করতে বলেছে। দেখো, সমতুল্য ছাড় মানে কি, প্রথমে 20% ছাড় দিচ্ছে, তারপরে 10% ছাড় দিয়েছে, দিয়ে দেওয়ার পরে বলছে তারা কত একসঙ্গে যে ছাড়টা দিবে দেওয়ার পরে, সেটা কত দিবে বলো। একটা দ্রব্যের উপর কিন্তু আমার দুবার ছাড় দিচ্ছে, ঠিক আছে না। তাহলে দেখো এখানে যদি আমি ধরে নিই, যে ধরি দ্রব্যটির দ্রব্যটি ধার্য মূল্য 100 টাকা, দ্রব্যটির ধার্য মূল্য 100 টাকা। এবারে বলেছে দেখো 20% ছাড়ে বিক্রি করলে বিক্রি করলে বিক্রয় মূল্য হবে কত টাকা বলো। 100 টাকা ছিল, 20% ছাড় দিচ্ছে, নিশ্চয়ই কত টাকা হবে বলো, 80 টাকা হবে, ইয়েস অর নো। এবারে বলছে এই 80 টাকা যে হলো না, এই 80 টাকার উপরে আবার 10% ছাড় দিয়েছে, ঠিক আছে। তাহলে 80 টাকার উপর 10% ছাড় দিলে বিক্রয় মূল্য কত হবে বলো। বিক্রয় মূল্য হবে কত বলো, 80 থেকে বাদ যাবে কত, 80 ইন্টু 10, 10% ছাড় দিচ্ছে, 10/100, এত টাকা। তার মানে অ্যাকচুয়ালি 80 থেকে সে 8 টাকা ছাড় দিয়েছে, ইয়েস অর নো। 80 থেকে সে 8 টাকা ছাড় দিয়েছে, মানে অ্যাকচুয়ালি হবে কত, 72 টাকা। বোঝা গেল কি বললাম, প্রথমে সে 80, বিক্রয় মূল্য কত হলো, 20% ছাড় দিলে 100 টাকার উপরে 80 টাকা। এবারে বলছে 80 টাকার উপরে, পর পর বলেছে না, প্রথমে এটা যেটা বেরোবে তার উপরে আবার 20% ছাড় দিচ্ছে, মানে তোমাকে লোভ দেখানো হচ্ছে, ঠিক আছে না। একসঙ্গে ছাড় না দিয়ে বলছে আমি তোমাকে প্রথম 20% ছাড় দেবো, তারপরে আবার 10% ছাড় দেবো। তার মানে মানুষ ভাবছে, মনে হচ্ছে যেন অনেক ছাড় দেওয়া হচ্ছে এখানে, তাই না। তার মানে দেখো কত টাকা ছাড় দিচ্ছে অ্যাকচুয়ালি, কত টাকা ছাড় দিচ্ছে দেখো এখানে, 100 টাকা আর 80 টাকার উপরে, তাহলে 72 টাকা হলো, 72 টাকা বিক্রয় মূল্য হচ্ছে। তাহলে সমতুল্য সমতুল্য ছাড় কত টাকা, তাহলে প্রথমে সে কত টাকা ছাড় দিয়েছে বলো, প্রথমে সে 20 টাকা ছাড় দিয়েছে, তারপরে আবার কত টাকা ছাড় দিয়েছে, এখানে 8 টাকা ছাড় দিয়েছে, মানে 20 + 8 সমান হচ্ছে, টোটাল সে ছাড় দিয়েছে কত বলো, 28 টাকা। ক্লিয়ার হয়েছে না হয়নি? ওকে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখানে দেখো 28 টাকাতে ছাড় দিয়েছে। এবারে তুমি এইভাবেও করতে পারো। তাছাড়া আমি যদি তোমাকে বলি যে আমি তো বিক্রয় মূল্য বের করলাম 72 টাকা, ইয়েস অর নো, তাহলে প্রথম ধার্য মূল্য ছিল 100 টাকা, তাহলে ছাড় দিয়েছে কত বলো, 72 টাকা সে বিক্রি করছে, তার মানে অ্যাকচুয়ালি সে ছাড় দিয়েছে কত, অ্যাকচুয়ালি সে ছাড় দিয়েছে কত বলো, 100 - 72 মানে কত টাকা, 28 টাকা, এর শূন্য। এবারে মানুষ কি ভাববে বলো, মানুষ ভাবে যে 20% আবার 10 মানে 30% ছাড় দিচ্ছে, কিন্তু 30% দেখো ছাড় দেয়নি। অ্যাকচুয়ালি সে 30% যদি ছাড় দিত, তাহলে সে 70 টাকায় বিক্রি করতো 100 টাকার উপরে। কিন্তু এখানে দেখো পরপর বলে তোমাকে ঠকানোর চেষ্টা করছে, কিন্তু অ্যাকচুয়াল সে 72 মানে 28% ছাড় দিচ্ছে, 100 টাকার উপরে সে 28 টাকা ছাড় দিচ্ছে। ওকে, ক্লিয়ার হয়েছে না হয়নি বলো। তাহলে সমতুল্য ছাড় কত হয়ে যাবে বলো, 28 টাকা। এবার কত টাকার উপরে ছাড় দিয়েছে, 100 টাকার উপরে ছাড় দিয়েছে, তার মানে লিখবো আমরা যে এখানে সমতুল্য ছাড় 28%।
28%। কেন? 100 টাকার উপরে ছাড় দিয়েছে। ক্লিয়ার হয়েছে? 28%। নেক্সট কোশ্চেনে যাব। বলছে ABDE একটি সামান্তরিক। ইএফ এফ এবং এফ ইডি এর ইডি বাহুর মধ্যবিন্দু। ABD ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল 20 বর্গ সেন্টিমিটার হলে AEF ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমত বলছে কি একটা সামান্তরিক আমাকে ড্র করতে হবে। নাম কি বলে দিয়েছে বলো? ABDF এই সামান্তরিক বলে দিয়েছে। বলছে ABDE, এটা ABDE, হ্যাঁ। আচ্ছা, এবারে বলে দিয়েছিল FED এর মধ্যবিন্দু। এখানে একটা মধ্যবিন্দু থাকবে, কি বলো? F। আচ্ছা, ABD এর ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল। ABD মানে হচ্ছে, যদি আমি একটা কর্ণ অঙ্কন করি, এইটার আমার ক্ষেত্রফল বলে দিয়েছে। কত বলে দিয়েছে বলো তো? এর ক্ষেত্রফলটা আমাকে বলে দিয়েছে 20 বর্গ সেন্টিমিটার। ইয়েস অর নো? বলো, সামান্তরিকের যে কর্ণ কি করে বলো তো? দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ বিভক্ত করে দেয়। তাহলে এদিকে যদি 20 বর্গ সেন্টিমিটার হয়, উপরেরটাও নিশ্চয়ই 20 বর্গ সেন্টিমিটার। এবারে এফ যেহেতু ইডি এর মধ্যবিন্দু না, তাহলে আমি যদি এফ এবং এ যোগ করে দিই, তাহলে উপরে একটা ত্রিভুজ হচ্ছে, নিচে একটা ত্রিভুজ হচ্ছে। এবং তোমরা জানো যে একটা ত্রিভুজের মধ্যমা কি করে? ত্রিভুজটাকে দুটো ক্ষেত্রফল বিশিষ্ট সমান ত্রিভুজে বিভক্ত করে। তাহলে এখানে যেহেতু এফ মধ্যবিন্দু, তাহলে এ এফ মধ্যমা। ইয়েস অর নো? তার মানে টোটালটা যে ছিল আমার 20, তাহলে এই পুরোটা কত হয়ে গেল? এটা 20 হলে এটা এইদিকে পুরোটা 20 হবে। এবারে আবার 20 কে কি করছি? হাফ করছি, দিয়ে AEF বের করবো। AEF মানে এটা বের করবো, মানে 20 আবার হাফ, মানে এটা কত হয়ে যাবে? অ্যাকচুয়াল অ্যান্সার হবে 10 সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছো। পুরোটা ছিল 20, সরি পুরোটা নয়, পুরোটার মধ্যে হাফ ছিল 20, উপরে হাফ ছিল 20, আবার যে হাফ ছিল তাকে আবার হাফ করছি, মানে 10 10 হয়ে যাবে। এটাও 10, উপরে 10, তাহলে টোটাল হয়ে গেল 20, এদিকে 20, টোটাল হবে অ্যাকচুয়ালি 40 সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার পুরো সামান্তরিকের ক্ষেত্রফল। ক্লিয়ার হয়েছে না হয়নি বলো এখানে? তাহলে তাহলে আমরা কি করবো? ABD ত্রিভুজার ক্ষেত্রে ক্ষেত্র 20 বর্গ সেন্টিমিটার। তাহলে প্রদত্ত লিখবো আমরা ABD ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল কত হচ্ছে বলো? 20 সেন্টিমিটার স্কোয়ার, বর্গ সেন্টিমিটার। ইয়েস অর নো? এবারে দেখো, যেহেতু AD ABDE সামান্তরিকের কর্ণ, অতএব আমি লিখতে পারি ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল, মানে নিচেরটা ADE এর ক্ষেত্রফল, ত্রিভুজ ADE এর ক্ষেত্রফল। ক্লিয়ার হয়েছে? তাহলে অতএব দিয়ে লিখতে পারি আমি ত্রিভুজ ADE এর ক্ষেত্রফল সমান 20 সেন্টিমিটার স্কোয়ার। কারণ এইটা তো আমাদের 20 সেন্টিমিটার ছিল, যেহেতু সমান, এটাও আমি 20 সেন্টিমিটার স্কোয়ার লিখবো। আবার এফ এফ ডিই এর মধ্যবিন্দু, অতএব AF ADE ত্রিভুজ ADE এর মধ্যমা। তাহলে মধ্যমা হলে কি হবে বলো? অতএব ADF ত্রিভুজ ADF এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ AEF এর ক্ষেত্রফল সমান হবে। ওকে, ক্ষেত্রফল কি হবে বলো? সমান হবে। এটা সমান লিখতে পারি হাফ ইন্টু, যেহেতু এর মধ্যমা এটার সঙ্গে এটা সমান, তার মানে হাফ ইন্টু ত্রিভুজ ADE এর ক্ষেত্রফল। ইয়েস অর নো? ADE এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু 20 বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার, সমান হচ্ছে 10 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে অতএব দিয়ে লিখে দিবে এখানে, অতএব ত্রিভুজ AEF এর ক্ষেত্রফল সমান 10 সেন্টিমিটার স্কোয়ার। অ্যান্সার কমপ্লিট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, খুব ইজি অঙ্ক, জাস্ট একটু বুঝে নাও। নেক্সট কোশ্চেনে যাব, কোশ্চেন নাম্বার 3 তে যাব। বলছি দেখো, প্রদত্ত চিত্রে চিহ্নিত অংশের ক্ষেত্রফল, মানে এই যে চিহ্নিত অংশ আছে এর ক্ষেত্রফল বের করবো। তাহলে একটু বুঝিয়ে দিই আমি তোমাদের কিভাবে করবে এটাকে। প্রথমত হচ্ছে কি, আমি বড় যে তোমার আয়তক্ষেত্রটা রয়েছে, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমি পেয়ে যাব, কারণ এর দৈর্ঘ্য দেওয়া রয়েছে
আর দৈর্ঘ্য দেওয়া রয়েছে, প্রস্থ দেওয়া রয়েছে, গুণ করলে আমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাবো। এবারে এরপরে কি করব, আমি যে এই যে ডট দিচ্ছি না, এইটার ক্ষেত্রফল বের করব, দিয়ে বড়টা থেকে এটার ক্ষেত্রফল বাদ দিয়ে দেবো, দিলে আমি এইটার ক্ষেত্রফল পেয়ে যাব, যেটা আমার এর চিহ্নিত অংশ রয়েছে। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রফল বের করতে হলে নিশ্চয়ই এর দৈর্ঘ্য দরকার এবং প্রস্থ দরকার। কি করে বের করবো বলো? এর প্রস্থ কত হবে, দেখো এখান থেকে এটা তো সবগুলো 3 বলে দিয়েছে, তার মানে পুরোটা যদি আমাদের 8 হয়, তাহলে এটা যদি 3 চলে যায়, নিচেরটা কত চলে থাকবে আমার বলো? 5 মিটার, 5 3 8 5 মিটার থাকবে। এবারে পুরোটা যদি আমাদের 12 হয়, এখান থেকে 3 চলে যায়, তাহলে এইখান থেকে এইটা কত হয়ে যাবে? 9 মিটার হবে না? 9 3 12, এ শূন্য। তাহলে টোটাল যে ক্ষেত্রফল থেকে এই ভেতরের ক্ষেত্রফল বাদ দিলে আমি রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল বা চিহ্নিত অংশের ক্ষেত্রফল পাবো। তাহলে চিত্রে যদি আমি নাম দিয়ে দিই এ বি সি ডি, চিত্রে এ বি সি ডি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য 12 মিটার এবং প্রস্থ কত মিটার? 8 মিটার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে বলো? এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? 12 × 8 বর্গ মিটার, বা মিটার স্কোয়ার লিখলাম, 12 × 8 = 96 মিটার স্কোয়ার। শূন্য। এবারে এবারে এখানে নাম দিব আমরা এবিসিডি, এটাকে দিয়ে দিব ই, এটাকে দিয়ে দিব এফ। ওকে, আচ্ছা, ঠিক আছে। এবারে এ সরি ই বি সি এফ আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দৈর্ঘ্য কত হবে বলো? টোটাল 8 ছিল, মাইনাস করব আমি 3, এত মিটার, সমান হচ্ছে 5 মিটার। তাহলে ইবিসিএফ আয়তক্ষেত্রের প্রস্থ প্রস্থ কত হবে বলো? আচ্ছা, এটা প্রস্থ, এটা দৈর্ঘ্য করব। দৈর্ঘ্যটা বড় হয় সবসময়, প্রস্থটা ছোট হবে। ঠিক আছে, আচ্ছা, এটাকে আমি লিখলাম প্রস্থ, দৈর্ঘ্যটাকে আমি বড়, এই দৈর্ঘ্য লিখবো। কত হবে বলো? 12 ছিল, বড়টা ছিল আমার 12, সেখান থেকে 3 বাদ দিব, এখান থেকে এটা 3টা বাদ দিব, 3 মিটার দিলে আমি এখান থেকে এইটা পেয়ে যাব, এটা হচ্ছে তোমার 9 মিটার। তাহলে ইবিসিএফ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত হবে? 5 × 9 মিটার স্কোয়ার, মানে হচ্ছে 45 মিটার স্কোয়ার। ইয়েস অর নো? তাহলে অতএব চিহ্নিত অংশের ক্ষেত্রফল কত হবে? পুরোটা থেকে, পুরোটা মানে 96, 96, 96, সেখান থেকে এইটা বাদ দিয়ে দিব, এখান থেকে ভেতরেরটা বাদ দিয়ে দিব, মানে 45 মিটার স্কোয়ার বর্গ মিটার, 5 × 1 = 6, 5 × 4 = 51 বর্গ মিটার। তাহলে অ্যান্সার হবে কত আমাদের? 51 বর্গ মিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার 4 কি বলছে দেখো, বলছে একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, বৃত্তের উপরিস্থিত একটি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিচ্ছে, বৃত্তটি ব্যাসার্ধের দৈর্ঘ্য। তো একদম ইজি কোশ্চেন, কেন্দ্রের স্থানাঙ্ক বলে দিয়েছে 0 0, উপরে যে কোনো একটা বিন্দু বলে দিচ্ছে 3 4। বলছে এদের মধ্যে ব্যাসার্ধ মানে কি, অ্যাকচুয়ালি কেন্দ্র থেকে পরিধির উপর যে কোনো বিন্দুর দূরত্ব মানেই তো ব্যাসার্ধ। ও কেন্দ্র ধরলাম, এটাকে আমি যদি এ দিয়ে দিলাম, তার মানে এদের মধ্যে দূরত্বটাই তো হচ্ছে ব্যাসার্ধ। আচ্ছা, দুটো বিন্দু যদি x1 y1 এবং x2 y2 দুটো বিন্দু থাকে, বলছে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কিভাবে নির্ণয় করতে? √x1 - x2, মানে প্রথমটার এক্স এর স্থানাঙ্ক, দ্বিতীয়টার এক্স এর স্থানাঙ্ক বিয়োগ করব, হোল স্কোয়ার করব, প্লাস করব প্রথমটা ওয়াই এর স্থানাঙ্ক, দ্বিতীয়টার ওয়াই এর স্থানাঙ্ক, মাইনাস করব, হোল স্কোয়ার করব, মাঝখানে প্লাস দিব। তাহলে তাহলে আমি কি লিখলাম এখানে? আচ্ছা ধরি, আচ্ছা, ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক স্থানাঙ্ক 0 0 এবং পরিধির উপর অবস্থিত বিন্দুর স্থানাঙ্ক এ লিখবো, পাশে লিখবো 3 4। আচ্ছা ধরি, আমরা জাস্ট ধরে নিলাম, এত ক্লিয়ার হয়েছে। এবারে ও এ, আচ্ছা, বৃত্তের বৃত্তটি ব্যাসার্ধ এর দৈর্ঘ্য
সমান কত হবে বলো, ব্যাসার্ধের দৈর্ঘ্য মানে অ্যাকচুয়ালি ও এ করতে হবে তোমাকে। তাহলে এর মধ্যে দূরত্ব কি বললাম, প্রথম বিন্দুর এক্স এর স্থানাঙ্ক 0 মাইনাস দ্বিতীয় বিন্দুর এক্স এর স্থানাঙ্ক কত 3, মাইনাস করবো হোল স্কোয়ার দিব, প্লাস করবো প্রথম বিন্দু y এর স্থানাঙ্ক 0, দ্বিতীয় বিন্দুর y এর স্থানাঙ্ক 4, মাইনাস করবো হোল স্কোয়ার দিব। এটা এত একক হয়ে যাবে, ইয়েস অর নো? সমান হবে বলো √3 × 3 = 9 প্লাস 16 একক √25 একক সমান হচ্ছে 5 একক। ক্লিয়ার হয়েছে না হয়নি? কত একক হবে বলো, 5 একক। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে আমাদের 5 একক। ওকে, নেক্সট কোশ্চেনে যাব। বলছি দেখো 5-এর দাগ। আচ্ছা, এতক্ষণ অবধি যারা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আর দুটো অঙ্ক রয়েছে, তো সবাইকে বলবো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখো যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাও। যদি ভালো লাগে কমেন্ট করে জানাও কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো, কোনো কোশ্চেন বুঝতে না পারলে সেটাও তোমরা আমাকে জানিয়ে দাও, তোমাদের আমি নেক্সট ভিডিওতে অবশ্যই বলে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আর তো অবশ্যই কমেন্ট করো, খারাপ লাগলে অবশ্যই কমেন্ট করো যদি বুঝতে না পারো। তো আমি পরের ভিডিওগুলোতে চেষ্টা করব তোমাদের আরো আরো ভালো করে তোমাদের বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে? তো শুরু করব। নেক্সট কোশ্চেন দেখো 5-এর দাগ। বলছে প্রদত্ত পরিসংখ্যা ছকে প্রথম শ্রেণীর পরিসংখ্যার ঘনত্ব কত? দেখো প্রদত্ত যে পরিসংখ্যার ছক রয়েছে, প্রথম শ্রেণী মানে এই শ্রেণীটা, দ্বিতীয় শ্রেণী এটা, তৃতীয় শ্রেণী এটা, এটা চতুর্থ শ্রেণী। প্রথম শ্রেণীর পরিসংখ্যা 3, দ্বিতীয় 4, তৃতীয় 5, চতুর্থ 8। তাহলে প্রথমত হচ্ছে গিয়ে কি পরিসংখ্যার ঘনত্ব মানে কি বলতো? পরিসংখ্যার ঘনত্ব মানে হচ্ছে কি আম, যে শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব বের করবো সেই শ্রেণীর পরিসংখ্যা বাই ওই শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য দিলে আমরা পরিসংখ্যার ঘনত্ব পাই। কি বললাম? যে শ্রেণীর পরিসংখ্যা বের করব সেই শ্রেণীর যে পরিসংখ্যাটা দেওয়া থাকবে সেটা উপরে রাখবো, আর নিচে ওই শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য বের করবো। আচ্ছা, এখানে প্রথম শ্রেণীর প্রথম শ্রেণীর প্রথম শ্রেণীর নিম্ন সীমানা, তাহলে বলো আমাকে, শ্রেণী দৈর্ঘ্য বের করতে হলে নিম্ন সীমানা উচ্চ সীমানা বের করতে হবে, দিয়ে সেগুলোকে মাইনাস করলে উচ্চ থেকে নিম্ন, তবে গিয়ে আমরা শ্রেণী দৈর্ঘ্য পাই। তাহলে প্রথম শ্রেণীর নিম্ন সীমানা কত বলো এখানে? 70 না, 70 না, দেখো এখানে দেখো একটা গ্যাপ রয়েছে, তাই না? আমি কি বলেছিলাম, আগের ভিডিওগুলো যারা দেখেছো তাদের কাছে ইজি লাগবে। 74 থেকে 75, তাহলে এক গ্যাপ রয়েছে, মানে 0.5 আমি এটাকে মাইনাস করে লিখবো, 0.5 এটাকে আমি এগিয়ে রাখবো। তাহলে 75 থেকে 0.5 বাদ দিলে কত হবে বলো তো? এখানে 65.5। আর উচ্চ সীমানা কত হবে বলো? উচ্চ সীমানা কত হবে? 74.5। আবার এটার দেখো 74.5, এটা 0.5 পেছনের দিকে পেছাবো, মাইনাস করবো, আর এটা এগোবো। ঠিক আছে? প্লাস করবো। ঠিক আছে? তাহলে 74.5। এবারে শ্রেণী দৈর্ঘ্য বের করবো আমরা। তাহলে প্রথম শ্রেণী দৈর্ঘ্য কত হবে বলো? 74.5 মাইনাস, সরি 70 আছে তো, 69.5, 69.5, 69.5, ঠিক না? একটু কারেকশন করে নাও, 0.5, মানে অ্যাকচুয়ালি কত হচ্ছে বলো? 5। ঠিক আছে? 75.5 থেকে 69.5 বাদ দিলে কত হবে বলো? 5। শ্রেণী দৈর্ঘ্য পেয়ে গেলাম। এবারে আমি কি বললাম, সূত্রটা আমাকে কি জানতে হবে বলো? পরিসংখ্যা ঘনত্ব। তাহলে প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব সূত্র কি? পরিসংখ্যা ঘনত্বের সূত্র কি বলো? ঠিক আছে? ওই শ্রেণীর পরিসংখ্যা ওই শ্রেণীর পরিসংখ্যা বাই বাই শ্রেণী দৈর্ঘ্য, ওই শ্রেণী দৈর্ঘ্য। তাহলে পরিসংখ্যা এখানে কত আছে বলো আমার? প্রথম শ্রেণীর পরিসংখ্যা কত আছে? 3 আছে। 3 বাই এদের শ্রেণী দৈর্ঘ্য পেয়ে গেলাম আমি 5, মানে হচ্ছে 0.6। কেন? কারণ হচ্ছে দেখো এখানে 5 6 30 হয়ে যাবে না, তাহলে অ্যান্সার হবে আমাদের 0.6। ক্লিয়ার হয়েছে না হয়নি? পরিসংখ্যা ঘনত্ব আমরা পেলাম 0.6। একই রকম ভাবে তোমাকে যদি বলতো দ্বিতীয় শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব, কি করতে? উপরে 4 রাখতে দ্বিতীয় শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য, মানে কত? 5।
তাহলে 4/5 মানে 0.8 হয়ে যেত পরিসংখ্যা ঘনত্ব। এটা কত হতো 5/5, কারণ উপরে পরিসংখ্যা নিচে শ্রেণী দৈর্ঘ্য, সবগুলো তো শ্রেণী দৈর্ঘ্য 5 বেরোবে, 5/5 এখানে কত হয়ে যেত 1 হয়ে যেত। এখানে 8/5 হতো, মানে হচ্ছে 5 × 5 = 36, 1.6 হয়ে যেত। ক্লিয়ার হচ্ছে আশা করি তোমাদের। নেক্সট কোশ্চেনে যাবো আমরা। একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 12 সেন্টিমিটার হলে ত্রিভুজটির উচ্চতা নির্ণয় করো। তাহলে দেখো, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি সমান? তাহলে পরিসীমা যদি 12 বলে, তাহলে এক একটা কত সেন্টিমিটার করে আছে বলো? 4 সেন্টিমিটার করে আছে। ইয়েস অর নো? দিলেই তো পরিসীমা আমি 12 সেন্টিমিটার পাবো, কারণ সব বাহুর দৈর্ঘ্য কি বলো সমান। আর সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কি? √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে √3/2 ইন্টু 4 কাটাকাটি করলে কত হবে? 2√3। ইয়েস অর নো? কত হবে অ্যান্সার বলো? 2√3। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান 12 সেন্টিমিটার। ওকে, তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে? 12/3 সেন্টিমিটার, মানে হবে কত বলো? 4 সেন্টিমিটার। ওকে, আমরা আচ্ছা, তাহলে 4 সেন্টিমিটার হলো। ওকে, অতএব ত্রিভুজটির উচ্চতা সমান কি জানি? √3/2 ইন্টু প্রতিটি বাহুর দৈর্ঘ্য। ইয়েস অর নো? তাহলে √3/2 ইন্টু প্রতিটি বাহুর দৈর্ঘ্য হতো 4 সেন্টিমিটার, 2×2 = 4, মানে 2√3 সেন্টিমিটার। এটাই হবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে পুরোটার আমাদের উচ্চতা বেরোবে এখান থেকে। এর উপরে লম্ব যেটা আমি অঙ্কন করি যদি, তাহলে ওটা তাদের উচ্চতা কত হবে? এটা 2√3 সেন্টিমিটার। ওকে, নেক্সট কোশ্চেনে যাব। বলছে দেখো, একটি অর্ধবৃত্তের পরিসীমা 36 সেন্টিমিটার হলে অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত হবে হিসেব করে লিখতে বলেছে। আচ্ছা, অর্ধবৃত্তের পরিসীমা 36, অর্ধবৃত্ত মানে কি বলো এখানে? অর্ধেক বৃত্ত, এটাকে বলো, আমি মুছে তৈরি হচ্ছে। হ্যাঁ, এটা ধরো অর্ধবৃত্ত আমার আছে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে এটাকে আমি ও ধরলাম সেন্টার, সেন্টারকে আমি কি ধরলাম বলো? ও ধরলাম। ওকে, বলছে পরিসীমা 36 সেন্টিমিটার, বলো অর্ধবৃত্তের পরিসীমা মানে কি? ধরি অর্ধবৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, তাহলে অর্ধবৃত্তের পরিসীমা কত হবে বলো? অর্ধবৃত্তের পরিসীমা কত হবে বলো? 2πr/2 প্লাস r সেন্টিমিটার। কেন? দেখো, পুরোটা যদি আমি রাখতাম তাহলে ওটা কত হয়ে যেত? 2πr হয়ে যেত। হাফ করে দিয়েছি মানে এখান থেকে এইটা পেয়ে গেছি 2πr/2। সঙ্গে কিন্তু যেহেতু পরিসীমা বলেছে অর্ধবৃত্তের, সঙ্গে কিন্তু আর কেও তো যোগ করতে হবে, নাহলে হবে কি করে? আর কেও তো যোগ করে দিলেই তো আমি পুরোটার পরিসীমা পাবো। এখান থেকে এইটা কত? আর না 2r? 2r। কারণ কি, আমি এটা তো আর এক একটা নিয়েছি। ব্যাস কত হয়ে যাবে? পুরোটা 2r হয়ে যাবে ব্যাস। তাই 2 যদি কাটি তাহলে পাচ্ছি কত? πr+2r সেন্টিমিটার হবে পরিসীমা। এখান থেকে আমি 36 পেয়েছি। আর আমি লিখতে পারি না শর্তানুসারে? শর্তানুসারে কি লিখবো বলো এখানে? πr+2r সমান 36, বা আচ্ছা, এখানে যদি আমি 22 22 আর কমন নিয়ে নিই, π+2 মানে হচ্ছে 22/7 প্লাস 2 সমান 36, বা আর ইন্টু 7×2 = 22 প্লাস 14/7 সমান 36, বা বলো আর ইন্টু, এটা হচ্ছে কত বলো উপরে? 36/7 সমান 36, বা আর সমান কত হবে? 36 এর সঙ্গে 7 গুণ হবে, এই 36 কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। ইয়েস অর নো? 36 কি হয়ে যাবে বলো? ভাগ হয়ে যাবে। কেন? 7 ভাগ আছে, এদিকে গুণ হয়ে যাবে, 36 গুণ আছে, ভাগ হয়ে যাবে। কেটে দাও। এখান থেকে আমি আর সমান কত পাচ্ছি বলো? 7। তাহলে বৃত্তের ব্যাসার্ধ আমি পেলাম কত বলো? 7 সেন্টিমিটার। তাহলে অর্ধবৃত্তটি, অতএব অর্ধবৃত্তটির ব্যাস কত হবে বলো? ব্যাসার্ধের দ্বিগুণ, 2 × 7 সেন্টিমিটার,
অ্যান্সার হবে 14 সেন্টিমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুব ইজি ইজি অঙ্ক দিয়েছে, দেখো একদম বেসিক লেভেলের অঙ্ক দিয়েছে। আমাদের কিন্তু 1 নাম্বার এবং 2 নাম্বার কিন্তু আমরা কি করে দিলাম বলো, কমপ্লিট করে দিলাম, ঠিক না? এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু দেখো আমি ডিটেল লিখে করিয়ে দিলাম। তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে, আর অবশ্যই অবশ্যই কমেন্ট করো, অনেকটা মোটিভেশন ফিল করি। এবং কোনো যদি প্রবলেম থাকে সেটাও বলো, তাতে আমি কিন্তু নেক্সট ভিডিওতে ইমপ্রুভ করব, তোমাদের সঙ্গে সেইভাবে নিয়ে আসবো যাতে তোমরা ভিডিওটা বুঝতে পারো। অবশ্যই জানাবে কেমন লাগছে ভিডিওটি। আর এইগুলোর পুরোটার পিডিএফ তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিংক রয়েছে, মাস্ট সেখানে জয়েন হয়ে যাও। সমস্ত পিডিএফ পেয়ে যাবে, পরীক্ষার সময় জাস্ট একবার দেখে চলে যাও। শর্ট কোশ্চেন গুলো 1 নাম্বার 2 নাম্বার একটাও কোশ্চেন আমি বলবো তোমাদের আটকাবে না। তাহলে স্কুল নাম্বার 5 কমপ্লিট হয়ে গেল আমাদের। নেক্সট ভিডিওতে স্কুল নাম্বার 3 নিয়ে আবার, সরি, 6 নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।